মূলত যে বিতর্ক দানা বেঁধেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালের সাংবাদিক বৈঠকের পরে, তোপ বিজেপির, রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি করছে তৃণমূল। অভিষেকের স্ত্রীর সোনা বিতর্কে তোপ বিজেপির। ভোটের আগে রাজনৈতিক মহলের বক্তব্য, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বিজেপি। সোনা বিতর্ক রাজনীতিতেই লাভ দেখছে অন্য বিরোধীরাও, যেমন সিপিএম নেতা সুজন চক্রবর্তী কালকে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন। সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনিও এ নিয়ে বিঁধেছেন তৃণমূল কংগ্রেসকে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন যে রাজনৈতিক চক্রান্ত হচ্ছে। যে ঘটনা ঘটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর সোনা বিতর্ক বিমানবন্দরে, তার সত্যতা নেই। সেই সত্যতা না জেনেই ভোটের মুখে আসলে রাজনৈতিক চক্রান্ত করছে বিরোধীরা। দেখে নেওয়া যাক। স্ত্রীকে জড়িয়ে সোনা গুজব বিতর্ক। রবিবারই রাজনৈতিক চক্রান্তের কথা বলেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এফআইআরটাও ড্রাফট করে দিল্লি থেকে পাঠানো হচ্ছে। সিপিএম এবং বিজেপির নেতারা অতি তৎপর হয়ে যথাসাধ্য চেষ্টা করেছে এটাকে কি করে ভাইরাল করা যায়। দিস ইজ দ্য কালচার অফ বিজেপি, দিস ইজ দ্য কালচার অফ সিপিআইএম অ্যান্ড দিস ইজ দ্য কালচার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অভিষেকের আশঙ্কাকে সত্যি প্রমাণ করেই যেন গেরুয়া শিবিরের নেতারা সোমবার ফের ময়দানে নামলেন। कस्टम का एरिया ऐसा है जिस पर वहां पर जाने की इजाजत किसी भी सरकार की पुलिस को नहीं होता है, लेकिन उनकी दुश्वारी ये है कि जब उनके परिजन एयरपोर्ट पर 7 सूटकेस लेकर आ रहे थे और उसमें जब उसकी जांच पड़ताल की गई तब उसको रोकने का काम किया गया। কাস্টমসের কাজে পুলিশের হস্তক্ষেপের অভিযোগ, ভোটের মুখে আলো কাটতে এ নিয়ে নির্বাচন কমিশনে বিজেপি। ये जो पुलिस फोर्स है, लोकल पुलिस फोर्स, ये एकदम पूरा पार्टिजन है। ये पूरा 3M TMC को काम कर रहे हैं और ये कैसे चुनाव के टाइम में हाउ विल दे play any neutral role? Therefore the election commission has to be seized of this matter and be told at least that the major officers who are responsible for this exemplary action should be taken against them. ভোটের মুখে বিতর্ক জিইয়ে রাখতে মরিয়া বিজেপি, তা দিয়েই রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা। নিউজ 18 বাংলা। আমি তৃণমূল কংগ্রেস নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে যাব। যে অভিযোগ বিরোধীরা বিজেপির বিরুদ্ধে বারবার করছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগাচ্ছে এবং কবজা করে নিয়েছে বিজেপি, আজকে কিছুক্ষণ পরে আমরা দেখাবো আজকে বিজেপি অভিযোগ করছে পাল্টা। রাজীব কুমার সিবিআই যে চিঠি দিতে এসেছিল, হামলে পড়েছিল পুলিশ, হামলে পড়েছিল রাজ্য সরকার রক্ষা করতে, আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রীর সোনা বিতর্ক নিয়ে কাস্টমসের কাজেও ব্যাঘাত ঘটানো হয়েছে। দেখুন, রাজীব কুমারেরটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, যে অভিযোগটা করা হয়েছিল রাজীব কুমারের এগেনস্টে সেটা সুপ্রিম কোর্ট আউট অ্যান্ড আউট এটাকে রিজেক্ট করে দিয়েছে। আপনাদের মনে আছে সুপ্রিম কোর্টের অর্ডারটা সামনে এলে এটা পরিষ্কার হয়ে যাবে, যদি আপনি এখানে নিয়ে আসতে পারেন দেখবেন। তাতে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তথ্য প্রমাণের লোপাটের যে অভিযোগ রাজীব কুমারের বিরুদ্ধে করা হয়েছিল সেটা সর্বৈব মিথ্যা ছিল। আজকেও দাঁড়িয়ে বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, মিথ্যে মিথ্যে এবং মিথ্যে। আপনাদের কাছে খুব পরিষ্কার ভাষায় আমরা এটা বলছি। আপনি এয়ারপোর্টে নিজেও গেছেন, আমরা সবাই গেছি। এয়ারপোর্টের ভেতরটাতে কিন্তু কোনো পুলিশের কোনো অ্যাক্টিভিটি নেই। ওনারা যে অভিযোগটা আনছেন রাজনীতি করার জন্য, প্রতিবার নির্বাচন আসে, এটা একটা খেলা যে গায়ের মধ্যে কালি ছিটিয়ে দাও। এত কথা যখন বলছেন সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে, ভারতবর্ষের সংবিধানকে কারা অস্বীকার করছেন? ভারতবর্ষের সংবিধান যেখানে সেকুলারিজমের কথা বলেছেন, সেই সেকুলার ক্যারেক্টারের উপরে কারা আঘাত আনছে? বিষয়টা হচ্ছে এখনো সত্যতা নেই, আপনি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, কিন্তু ওনারা বলছেন, বিরোধীরা বলছেন, বিজেপি বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ওখানে সোনা নিয়েছিলেন এবং পুলিশ গিয়ে হস্তক্ষেপ করেছে। এটা তো আমরা একেবারে মিথ্যা কথা বলছি। এই নারদা নিয়ে তো গতবারে করেছিল 2016 সালে, কত রকম ছবি দেখিয়েছিল। মানুষের ব্যান্ডেডটা কি এলো? কে আসেনি দিল্লি থেকে বলুন তো? কোন নেতা আসেনি? বিজেপির, সিপিএম এর, কংগ্রেসের সবার নেতারা এসে 2016 সালের বিধানসভা নির্বাচনের ইস্যুকে বলে গেছিল। মানুষের ম্যান্ডেটটা কি হলো 2016 সালে?
2016 সালের বিধানসভা নির্বাচনে আধা সামরিক বুঝতে পেরেছি বাহিনীকে দিয়ে বুঝতে পেরেছি অনেক রাজু বন্দ্যোপাধ্যায় নির্বাচন বিজেপি আসতেই নেতা, আমি ধরনের- তার কাছে যাব যে নির্বাচন আসতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর কিছু বলার নেই, একেবারে ঘোলা জলে মাছ ধরার জন্য আপনারা ঝাঁপিয়ে পড়েছেন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর সোনা বিতর্কে, যার কোনো সত্যতা এখনো পর্যন্ত নেই, যেটা দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। না দেখুন, কতগুলো বিষয় আছে। এক হচ্ছে ওটা হয়েছে এয়ারপোর্ট প্রেমিসিসে, ঠিক আছে, আর সেখানে সিসিটিভি ক্যামেরা থাকে। ঠিক। আর সেই অভিষেক বাবুও যেরকম বলছে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বার করা হোক, আমরাও দাবি করছি যে সেই সিসিটিভি ফুটেজ ক্যামেরা আসুক। কিন্তু এখন দুর্জনেরা বলতে শুরু করেছে, মানুষ বলতে শুরু করেছে যে তারা এখন বুঝতে পারছে, সাধারণ মানুষ বলছে যে নোটবন্দির সময় কেন এত চেঁচামেচি হয়েছিল। সাধারণ মানুষ বলছে যে ও রোজ ভ্যালি আর তারপরে সারদার টাকা ব্যাংককে ছিল, আমাদের জানা ছিল না, এখন মনে হচ্ছে এটা প্রমাণ করে দিচ্ছে। তা ভবিষ্যৎ বলবে যে কি হচ্ছে না হচ্ছে, আমার থেকে অভিষেকবাবু আরো বেশি জানবেন। আর সিসিটিভি ফুটেজ ওটা তো আর কিছু করা যায় না, ওটা বেশি বলবে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ যেটা দেখেছেন, এখানে আমি আসার আগে রাজীব কুমারের প্রসঙ্গ দেখছিলাম, আমি ভারতবর্ষের ভারতের ইতিহাসে কোথাও দেখিনি একজন পুলিশ কমিশনার তার কাছে সিবিআই যাচ্ছে, দুটোই সরকারি আধিকারিকরা যাচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, সেখানে সিবিআই গেল, আর সিবিআই যাওয়ার পরেই মুখ্যমন্ত্রী তীর বেগে সেখানে দৌড়ে চলে গেলেন এবং তাকে নিয়ে এসে ধর্নায় বসাচ্ছেন। এইবার আমি বলি দুর্জন যেটা বললেন, আপনি দুর্জন কাকে বলবেন? আপনি দুর্জন কাকে বলবেন? সিপিএম নেতা সুজন চক্রবর্তী, আমি শতরূপ ঘোষের কাছে যাব, সিপিএম নেতা শতরূপ ঘোষ। সুজন চক্রবর্তী কালকে সাংবাদিক বৈঠক করে বললেন এগুলো সব মোদি দিদি ভাই ভাই একটা ব্যাপার, সম্পর্ক, সিসিটিভি সমস্ত মুছে ফেলা হয়েছে, সোনা বাজেয়াপ্ত করা হয়নি, আসলে মোদি এবং দিদির মধ্যে নাকি একটা আলাদা একটা আলাদা সম্পর্ক হয়ে গেছে। সুজন চক্রবর্তীর এই কথাকে এক সেকেন্ডে তুড়ি মেরে মিথ্যে প্রমাণ করে দিতে পারবে বিজেপি বা বিজেপির মন্ত্রীরা, যদি বাবুল সুপ্রিয়র মতো মন্ত্রীরা ঘরে বসে টুইট করার বদলে সিসিটিভি ফুটেজ এয়ারপোর্টে, যেটা কিনা সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্টাডিতেই রয়েছে, আপনি বুঝতেই পারছেন, কারণ এয়ারপোর্ট অথরিটির আন্ডারে সেটা হয়, সিসিটিভি ফুটেজটাকে প্রকাশ করে দিলেই সুজন চক্রবর্তীর এই অভিযোগকে তুড়ি মেরে মিথ্যে প্রমাণ করে দিতে পারবেন বিজেপি। আমি বলছি সাংবাদিক হিসেবে আপনি এটাকে নিয়ে অযথা উত্তেজিত না হয়ে আমি আশা করব বিজেপির নেতা মন্ত্রীরা এগিয়ে আসুক সুজন চক্রবর্তীকে ভুল প্রমাণ করার ক্ষেত্রে। উত্তেজনা নয়, আর একটা কথাই বলি, অযথা উত্তেজনা নয়, দুজনের কথা একরকম বললেন রাজু বন্দ্যোপাধ্যায়, দুজনের কথা বলেছেন তো, এবার আমি সুজনের কথাটা বলে দিলাম, বলছেন আর কি, এবার আমি বলে দিলাম সুজন, আমি দুজনের কথা উনি বলেছেন, আমিও সুজনের কথাটা বলে দিলাম। এবার আরেকটা কথা, সিসিটিভি মুছে ফেলা হয়েছে, সিসিটিভিতে কিছু নেই, সোনা বাজেয়াপ্ত করা হয়নি, এগুলো চক্রান্ত করা হয়েছে। এটা তো আমি তো এটার উত্তর দিলাম অয়নদা, যে এই যাবতীয় কথা একটা মানে উইদিন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড মিথ্যে প্রমাণ হয়ে যাবে যদি বিজেপি চায়, যদি মন্ত্রীরা চায়। বিজেপি চায়, মন্ত্রীরা চায়। আর আমাকে আর একটা কথা বলতে দাও, সেটা হচ্ছে যে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালের প্রেস কনফারেন্সে একটা জিনিস আমার চমৎকার লাগলো, এই জন্য এতবার করে দেখো, প্রথম কথা হচ্ছে উনি যেটা বললেন, আমার স্ত্রী ওখানে অসুস্থ বোধ করছিলেন এবং কাস্টমসও হ্যাকেল করছিল, যেরকম অনেক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফ্লাইট থেকে ফেরত আসা প্যাসেঞ্জারদের করা হয়। সেক্ষেত্রে আমি খালি জানতে চাই যে তুমি তো আমি সাধারণ মানুষ, সাংবাদিক হও, যাই হোক না কেন, কি আমি কি সমীর দা কি যেই হই না কেন, আমরা কেউ এয়ারপোর্টে কি অসুস্থ বোধ করলে, কি আমরা কোনো কারণে কাস্টমসের হাতে চারটে অকওয়ার্ড সিচুয়েশনে পড়লে সেই মুহূর্তে পাশের কমিশনারেট থেকে থানা থেকে পুলিশ চলে আসবে তোমার আমার জন্য? উত্তরটা তোমার আমায় নিশ্চয়ই এরপরে তুমি বলবে। আর আমি শেষ একটা সেন্টেন্স বলছি, কমিশনারদা বলবে, শেষ একটা সেন্টেন্স বলছি, আমার যেটা অভিষেক ব্যানার্জির গতকালের প্রেস কনফারেন্সে সবচেয়ে ভালো লেগেছে, এই উনি বারবার করে বলছেন যে ফুটেজ দেখিয়ে দিন, ফুটেজ দেখিয়ে দিলে প্রমাণ হয়ে যাবে, আমি রাজনীতি ছেড়ে দেবো। কবে থেকে যে উনি ফুটেজকে এত গুরুত্ব দিতে শুরু করলেন আমি জানি না, কেন নারদায় ওনার দলের লোকেদের পয়সা খাওয়ার ফুটেজ রয়েছে, সেই ফুটেজ দেখার পরে তো ওনার পিসি সেই সমস্ত ছেলেদেরকে কলকাতার মেয়র বানিয়েছে, তাদেরকে চাইবেন না, হ্যাঁ তো ফুটেজ তো দেখতেই চাইবেন, ফুটেজের এত গুরুত্ব কবে থেকে দিলেন? প্রমাণ তো দেখতে হবে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কোথা থেকে টুইট করলেন, বাবুল সুপ্রিয় কোথা থেকে পেয়ে তথ্য পেয়ে টুইট করলেন? আমি বলছি কোথা থেকে তথ্য পেয়ে জিজ্ঞেস করলেন, আমি বলে দিই তথ্য যেটা সুজন চক্রবর্তী টুইট করেছিল, তথ্য যে নেহাত ভুল ছিল না, সেটা গতকাল অভিষেক ব্যানার্জি প্রেস কনফারেন্সে বলে দিয়েছে যে হ্যাঁ একটা ঘটনা ঘটেছিল এয়ারপোর্টে। ঘটনাটা এক্স্যাক্টলি কি? এটা সুজন চক্রবর্তীর কথা আছে, অভিষেক ব্যানার্জি বলছে প্রমাণ ছাড়া কোনো আপনি বলবেন না। কথাটা হচ্ছে হেরে গেছে নির্বাচনে, এখন বিলুপ্ত প্রযুক্তি বাকি হয়ে গেছে। তুমি নারদা নিয়ে বেশি করো না, নারদার মুকুলা সম্পদের বিজেপিতে আছে, বলছি বিলুপ্ত প্রজাতি। তুমি এখানে বক্তব্য হচ্ছে প্রমাণ চাওয়ার অধিকার তো সবারই আছে, নারদার মুকুলা সম্পদের বিজেপিতে আছে, প্রমাণ চাওয়ার অধিকার প্রমাণ চাইলেন, উনি চাইলেন প্রমাণ, কিন্তু বলা হচ্ছে বিজেপি এখনো পর্যন্ত সেই
বিজেপি নেতারা যদি চান তাহলে প্রমাণ দেওয়া যেতে পারে। আমি বিজেপি নেতারা তো বলছেন না কিছু। আমি একটা বলি, 17 দিয়েই শুরু করি। যখন প্রমাণের কথা আসছে, এরা গণতন্ত্র এত সুন্দরভাবে পশ্চিমবঙ্গে রেখেছিল, যখন সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনা ঘটেছিল, বারবার যখন সবাই দেখাচ্ছিল, তখন কিন্তু প্রমাণ চেয়েছিল এরা। আজকে যদি তৃণমূল এই ধরনের ঘটনায় কোনো প্রমাণ চায়, আসল কথা পলিটিক্যালি না পেরে পার্সোনালি ভাবে অ্যাটাক করা হচ্ছে। এই যে রাজনৈতিক প্রতিহিংসা প্রতি মুহূর্তে বিজেপি করবে, তার কারণ আছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহ সম্পর্কে একটা এফআইআর করেছিল, সেই রাগ থেকে হতে পারে। ভারতী ঘোষ সোনা চুরির কেসে মানে তাকে ফেরার, তিনি এখন বিজেপিতে আছেন। যদি আমাকে বিজেপির কথা শুনতে হবে, স্বাভাবিক ক্ষেত্রে এফআইআর যদি হয় তাহলে 7 দিন পরে হলো কেন? দ্বিতীয় হচ্ছে এটা প্রতিশোধমূলক। না, আরেকটা কথা বলি, 5 কেজি সোনা যদি নেওয়াই হলো, যদি পরিমাণটা 5 কেজি হয়, তাহলে কাস্টমসে সেইটা 2 কেজি বলা হচ্ছে, 2 কেজি। তাহলে আমাকে ধরে নিতে হবে কাস্টমস যদি বাজেয়াপ্ত করে, গেল কোথায় এবং কোথায় সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা দাবি করেছেন। আমি শুভঙ্কর সরকার, কংগ্রেস নেতা শুভঙ্কর সরকারের কাছে আসবো। আপনারা একটা বিষয় বলছি, সমীরদা কিন্তু এই যে কথাগুলো, এই যে প্রশ্নগুলো তুললে, এগুলো কিন্তু ভ্যালিড প্রশ্ন। এর উত্তর দেওয়ার দায় কিন্তু কাস্টমস ডিপার্টমেন্টেরও রয়েছে। সত্যি যদি বাজেয়াপ্ত হয়ে থাকে, সেটা সিজ করা হলো না কেন, সত্যি কেন এতদিন লাগলো এফআইআর হতে? এবার আমি এটাকে ইন্টারপ্রিট করতে পারি এটা সেটিং, অন্য তুমি বলতে পারো কি, সমীরদা বলতে পারে সেটিং নয়, কিন্তু আমি ভারতের একজন নাগরিক হিসেবে বলছি এই প্রশ্নগুলো কিন্তু ইনভ্যালিড প্রশ্ন নয়, উত্তরগুলো বিজেপি যেটা বলছে যে মুখ্যমন্ত্রী তার আত্মীয়, তার খুব ঘনিষ্ঠ, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। আবার উল্টো দিকে কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তাদেরও আত্মীয় স্বজনদের দুর্নীতি বা ওই ধরনের কিছু থেকে উদ্ধার করার চেষ্টা করছে। এই বলে আসলে চৌকিদার নরেন্দ্র মোদী আসলে এইগুলো বোঝাতে চাইছেন বিজেপি নেতৃত্ব। দেখুন, প্রথম আপনাদের এই কাস্টমসের ব্যাপার হয়েছে, আমার কাছে, আমি দেশের নাগরিক। যখন অভিষেকবাবু কালকে প্রেস কনফারেন্স করেছেন, যখন বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি বিশেষ করে, যাদের দায়িত্বে সারা দেশের শাসন ব্যবস্থা, আমি জানতে চাইছি যে কাস্টমস বিভাগ তারা দেশের সামনে সত্যিটা, তাদের যে বয়ান কি ঘটনা, সেটাই দেশের সামনে আনা প্রয়োজন। কাস্টমস বিভাগ, কাস্টম আধিকারিক যিনি, তিনি এই কি ঘটেছিল আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানে না। এবার সিসিটিভি কি ছিল, ওই দিনের কি ঘটনা, যারা অভিযুক্ত ছিলেন তাদের সেখানে কেন ডিটেন করা হলো না, কার যে ফোনের কথা শোনা যাচ্ছে, কার ফোন এলো, সমস্ত বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার, কাস্টমস বিভাগ থেকে দেওয়া দরকার। আমরা জানতে চাইছি, আমরা জানতে চাইছি নাগরিক হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আমরা জানতে চাই যে এই ঘটনাটা কি। যখন এইরকম একটি ঘটনা ঘটেছে, ধরুন কিছু ঘটেছে এবং পুলিশের হস্তক্ষেপ হয়েছে, তার মানে বিষয়টা কার ফোন পেল যে কাস্টমস ডিপার্টমেন্ট তারা ছেড়ে দিলেন, এবং কেন সেখানে যদি রাজ্যের পুলিশও গিয়ে থাকে, কাস্টমস ডিপার্টমেন্ট কেন তাদের ডিটেন করলেন না, কেন ছেড়ে দিলেন? আজকে প্রশ্ন এই জায়গায়, তাহলে কি বিষয়টা কোনো এমন একটা জায়গা থেকে যে গটাপ বা ম্যাচ ফিক্সিং এর বিষয় আছে? আমরা বিষয় নিয়ে আসবো, তবে তার আগে আমি প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আপনার কাছে জানতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন, পুলিশ যদি গিয়ে থাকে, যদি কাস্টমসের কাজে হস্তক্ষেপ করে থাকে, তাহলে সিআইএসএফ ডাকলো না কেন কাস্টমস? ইয়েস, অ্যাকচুয়ালি টোটাল এয়ারপোর্ট অথরিটির ভিতরটা এসপি কমান্ডেন্ট যিনি আছেন সিআইএসএফ এর কমান্ডেন্টের আন্ডারে। যখনই বিদেশ থেকে কেউ আসে, তখন তাকে যদি তার যে ফর্মটা ফিল আপ করছে যে আমার কাছে এই মাল আছে, তাহলে তুমি গ্রিন চ্যানেল দিয়ে, তোমার যদি ডিউটেবল থাকে, সেই ডিউটেবলটা যদি না থাকে তাহলে গ্রিন চ্যানেল দিয়ে পার করতে পারে। যদি যখনই দেখা যাবে যে একজনের কাছে ধরুন সোনা আছে, যেটা উদাহরণ বলছেন, সেইটার সাথে সাথে যখন কাস্টমস অথরিটি যখন ওটা ধরবে, কাস্টমস অথরিটির ওখানে কোনো লোকাল পুলিশ কিংবা রাজ্য পুলিশের ঢোকার কোনো এখতিয়ার নেই। যেটা কাস্টমস অ্যাক্টের 1962 এর 133 নম্বর ধারায় স্পেসিফিক করা আছে যে কাস্টমস অ্যাক্টে যদি কাস্টমসের অফিসারকে তার কাজের সময় যদি কেউ বাধা দেয়, সেখানে সরকারি অন্য অর্গানাইজেশনও বাধা দেয়, সেও পানিশেবল অফেন্স, তার 2 বছরের কারাদণ্ড আছে। প্রথম কথা হচ্ছে যে এই যারা কাস্টমসের যারা অফিসাররা ছিলেন, তাদেরকে শক নেওয়া দরকার ছিল, যদি এটা সত্য থাকে আদৌ, যে কোনো ফোন তো আসলো, যেই আসুক না কেন, যদি তাকে সাথে সাথে আটকাতে হবে এবং সত্য কথাটা বার করতে হবে। এখানে এটা কিন্তু টোটাল যে আমাদের আলোচনা বাসরটা চলছে, এটা কিন্তু তদন্ত সাপেক্ষ। কারণটা হচ্ছে সিসিটিভি কিংবা তদন্ত করে যতক্ষণ পর্যন্ত এটা না বার করা যাবে যে আদৌ সেখান দিয়ে মিসেস ব্যানার্জি যাচ্ছিলেন কিনা এবং সেখানে তার ব্যাগে কিছু ছিলেন কিনা, বিধাননগর পুলিশ কমিশনারেট থেকে কেউ গিয়েছিল কিনা, এবং তাদের ফেস দেখাতে হবে, এবং এই টোটালটাই তদন্ত। তৎক্ষণাৎ কি করতে পারতো
কাস্টমস ব্যবস্থা নিতে পারতো, তৎক্ষণাৎ করতে পারতো। এবং কাস্টমসের যদি সেই অফিসারের মেরুদণ্ড সিধে থাকতো, তার উচিত ছিল সেই কনসার্ন অফিসারকে ওখানে তার মানে পুলিশ কোনোভাবেই কাস্টমসের কাজে হস্তক্ষেপ করতে পারে না। এখানে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে একজন, এটা কি আফটার থট নয়? আফটার থট কি না আপনি বলুন। বৈষ্ণব যেটা বলেছে যে 7 দিন পরে যদি কোনো ধরুন কাস্টমসের ভুলই করে থাকে, কাস্টমস ভুল করেছে, তাহলে তো ইনস্ট্যান্ট কাস্টমসের কাজে যদি কেউ বাধা দেয় তাহলে তো অয়ন সাথে সাথে তাকে এফআইআর করতে হবে, কারণ কাস্টমস সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন। বেশ, আসলে এই ভোটের মুখে শোনা যে বিতর্ক, সেই বিতর্কে বারবার সাংবিধানিক সংস্থাকে ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি আজকে সুর চড়িয়ে অভিযোগ করলো, দেখে নেওয়া যাক। বিমানবন্দরের সোনা নিয়ে শুল্ক দপ্তরের সঙ্গে স্ত্রীর বচসা, রবিবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 কিলো ছেড়ে দিন, 2 গ্রাম সোনার দাম 7,000 টাকা। 7,000 টাকা সোনার আপনাকে প্রমাণ করতে হবে। 1 সেকেন্ডের ফুটেজ যদি কেউ দেখাতে পারে যেখান থেকে ফ্লাইট ডিবোর্ড হয়েছে, সেখান থেকে শুরু করে ইমিগ্রেশন অবধি পুরোটাই সিসিটিভি ক্যামেরার আয়তায় থাকে। একটা স্প্লিট সেকেন্ড যদি কেউ দেখাতে পারে, 1:55 অবধি আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, এত বড় কথা বলে দিচ্ছি। কিন্তু ভোটের মুখে প্রচারের আলো কাটতে মরিয়া বিজেপি। এবার সেই বিতর্ককে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করল গেরুয়া শিবির। তাদের অভিযোগ পুলিশকে দিয়ে কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দেওয়া হচ্ছে, তৈরি করা হচ্ছে সাংবিধানিক সংকট। টেনে আনা হয়েছে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের ঘটনাও। The boundaries of federalism in this country are being consistently violated. Mamta ji is deliberately at every stage trying to provoke a constitutional crisis. पहले बार था कि शारदा का ऊपर, now it is on the basis that her nephew's wife has had her suitcase searched, and how dared the customs do it? ভোটের মুখে ঘোলা জলে মাছ ধরার চেষ্টায় খামতি রাখছে না বিজেপি। देश जानना चाहता है कि आखिर पश्चिम बंगाल की जो सरकार है वो जनता के लिए चुनी गई है या वो सरकार ममता बनर्जी जी के परिजन की रक्षा के लिए चुनी गई। ममता बनर्जी जी को ये बताना चाहिए कि आखिर सूटकेस के अंदर क्या है, क्या रहस्य है सूटकेस का। সোনা গুজব বিতর্কে এখন বড় হয়ে উঠেছে রাজনৈতিক চর্চা, আর তাতেই লাভ দেখছে বিরোধীরা। তাই কৌশলে ঘুরিয়ে দেওয়া হয়েছে অভিযোগের অভিমুখ। নিউজ 18 বাংলা। আমি রাজু বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। যে শতরূপ যেটা বললেন বা শুভঙ্কর সরকার যেটা বললেন, আসলে সত্যটা সামনে উঠে আসুক দেশবাসী হিসেবে। সেইখানে দেখা যাচ্ছে যে কারা বলছেন, রাজু বন্দ্যোপাধ্যায় সাংবাদিক করে বলছেন না, সায়ন্তন বসু বলছেন না, দিলীপ ঘোষ বলছেন না, রাহুল সিনহা বলছেন না, অভিযোগ করছেন স্বপন দাশগুপ্ত, অভিযোগ করছেন শাহনওয়াজ হোসেন। তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব যদি আজকে পশ্চিমবঙ্গের তৃণমূলের এই নিয়ে অভিযোগ করেন, তাহলে মন্ত্রীরা চাইলেই তো বা সরকার চাইলেই তো সামনে প্রকাশ্যে আসতে পারে। আপনারা গতকালের প্রেস কনফারেন্স দেখেননি, সেখানে মুকুল রায়ও একই অভিযোগ করেছেন। ঠিক আছে, শুধু কেন্দ্র নয়, রাজ্যের নেতারাও করছেন, দিলীপ দাও বলেছেন, সবাই আজকে সুর চড়িয়েছেন যেভাবে স্বাভাবিকভাবে সুর চড়ানোর বিষয় আছে, কারণ কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন সবার জন্য সমান। আর তাই জন্যে আমরা বারবার যেটা বলতে চাইছি যে আসুক না। আপনারা বারবার দেখেছি, আপনারা রোজ ভ্যালি দেখেছেন, সারদা দেখেছেন, এ আমাদের নয়, এ শতরূপদাদের আর কংগ্রেসের যারা রয়েছেন নেতারা, তারা সুপ্রিম কোর্টে গেছিলেন, সেখান থেকে মামলা হচ্ছে। তারপরে এখন দেখছেন যে এই ঘটনা সোনাকাণ্ড বারবার প্রকাশ্যে আসছে। আজকে যদি আমরা যেটা বারবার দাবি করছি যে ফুটেজ আসুক না সামনে, ভয়ের কি আছে? এখানে নরেন্দ্র মোদী ভয় দেখাচ্ছে, বারবার একই গল্প, বারবার একই গল্প নামে অভিযোগ করেছেন নির্বাচন কমিশন। করতেই পারেন, অভিযোগ করতেই পারেন, গণতান্ত্রিক দেশ, করতেই পারেন, প্রমাণ হয়ে যাবে তো কয়েকদিন পর। দেখুন না, কেউ বাঁচতে পারবে না। যারা সাধারণ মানুষের টাকা চুরি করবে, চৌকিদার আছেন, কাউকে রেয়াত করবেন না, কাউকে রেয়াত করবেন না, আপনারা জেনে রাখুন। কারণ ভারতবর্ষের মানুষ তার উপর আস্থা রেখেছে। একটার পর একটা দেখছেন, সেখানে লন্ডন থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায়। আপনাদের ইস্যু কি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে? পশ্চিমবঙ্গে সোনা কোনটা? সুটকেস বন্দি কি ছিল, সুটকেসে কি ছিল, এটাই কি বাস্তব আছে? আমাদের একটাই বক্তব্য, সাধারণ মানুষ জানতে চাইছে যে নোটবন্দির সময় মুখ্যমন্ত্রী এত লাফাঝাপি কেন? আজকে বোধহয় প্রকাশ্যে আসছে। সারদার সময় আমাদের যে পুলিশ কমিশনার, তাকে বাঁচানোর জন্য
কেন এত লাফাঝাপি? সেই একদম এই সময় তো নির্বাচন কমিশন দেখবে বিষয়গুলো, এই সময় তো নির্বাচন কমিশন দেখবে। কিন্তু মুকুল রায় আজকে নির্বাচন কমিশনের ওপরে এমন আক্রমণ করলেন, বেনজির আক্রমণ, ভাবা যায় না। মুকুল রায় বললেন মুখ ও বধির হয়ে গেছে নির্বাচন কমিশন, ম্যানেজ হয়ে গেছে নির্বাচন কমিশন। হঠাৎ করে কেন এই মুহূর্তে এত হতাশা? দেখে নেওয়া যাক। এইরা মুখ বধির কোন নির্বাচন আধিকারিক আমি এর আগে দেখিনি, এবং আমার মনে হচ্ছে যে নির্বাচন আধিকারিকরা, লোকে বলছে ইট ইজ দ্য পারসেপশন অফ দ্য পিপলস, যে এই নির্বাচন আধিকারিক এরা ম্যানেজ হয়ে গেছে। এটা পারসেপশন অফ দ্য পিপলস বলছে, এটা লোকে বলছে, আমি বলছি না। এটা লোকে বলছে যে সিও অফিস হ্যাজ বিন somehow or other managed by the local government. সুতরাং ওখানে যাওয়া না যাওয়ার সময়। একদিকে শাসক দলকে আক্রমণ এ রাজ্যে, আরেকদিকে নির্বাচন কমিশনকে আক্রমণ। রাজু বন্দ্যোপাধ্যায়, কেন প্রয়োজন হলো এরকম ভাবে নির্বাচন কমিশনকে আক্রমণের? না, মুকুলদা যেটা বললেন বোধহয় শোনেননি আপনি। হ্যাঁ শুনেছি, বলেছেন পারসেপশন। মানুষ নাকি বলছে, মানুষ বলছে নির্বাচন কমিশন বিকিয়ে গেছেন। হ্যাঁ বলতেই পারে, কারণ তার আচার আচরণ দেখে মানুষ বলতেই পারে। আর আমরা রাজনৈতিক নেতৃত্ব, আমরা শুনি মানুষের কথা, তাই জন্যই বলেছে পারসেপশন যে নির্বাচন কমিশন কোনো অ্যাকশন নিচ্ছে না, কিছু নিচ্ছে না, তার জন্য মানুষের মধ্যে নেয়নি। এখন নির্বাচন চলছে, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট, পুরোটা এখন যার এতে রয়েছে নির্বাচন কমিশনার, তারই তো অ্যাকশন নেবার কথা। দ্বিতীয় হচ্ছে, আপনারা বারবার যে কথাটা বলছেন যে দেখুন বাস্তবিক পশ্চিমবঙ্গে গণতন্ত্র কোথায়। আমরা কিছুদিন আগে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেনাকে বলছে যে রাস্তায় নাকি তোলা তুলছে, কু করতে আসছে, অভ্যুত্থান করতে আসছে। এ কোন রাজ্যে বাস করছি? আবার আমরা দেখছি যে সিবিআই এখানে পশ্চিমবাংলায় ঢুকতে পারবে না, কোন সরকারি আধিকারিক এখানে ঢুকতে পারবে না পশ্চিমবাংলায়। তার মানে নির্বাচন কমিশনের যে ভূমিকা ছিল সেই ভূমিকা পালন করছে না, এখনই অভিযোগ করতে শুরু করে দিলেন রাজু বন্দ্যোপাধ্যায়রা। আসলে হেরে যাবে যখন মানুষ হারার মানে ভেবে এত তাড়াতাড়ি এত হতাশ হয়ে গিয়ে উনি বলছেন, এতক্ষণ বলছিলেন নির্বাচন কমিশনকে বলা যায় না, এটা একটা কনস্টিটিউশনাল বডি, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আবার নিজেই বলছেন তাকে মুখ আর বধির। আসলে উনি ঠিক করতে পারছেন না উনি কি বলবেন, ওনার এতই হতাশা। মানুষ নাকি বলছে নির্বাচন এখনো নমিনেশন ফাইলিং সবে শুরু হয়েছে, নির্বাচন হলোই না, তার মধ্যে থেকেই উনি বলতে শুরু করে দিয়েছেন। আমি মানুষ বলছে, মানুষ তো শতরূপ ঘোষেদের সঙ্গেও আছেন, কিছু অংশ শুভঙ্কর সরকারদের সঙ্গেও আছেন। মানুষ বলছেন যে নির্বাচন কমিশন বিকিয়ে গেছে। না, সেটা হচ্ছে যে না, ম্যানেজড নির্বাচন কমিশন ম্যানেজ হলো কি না হলো সবার আগে মুকুল রায়ের কাছে খবর পৌঁছবে, কারণ উনি দীর্ঘদিন এই দায়িত্বটা সামলে এসেছেন পশ্চিমবাংলায়। যাই হোক, আমি যেটা বলছি যে রাজুদা এর আগে একটা কথা বললো, তুমি ব্রেকে যাওয়ার আগে, রাজুদার কথাটা সত্যি হলে মেনে নিতে পারলে আমিও খুব খুশি হতাম, যেখানে রাজুদা অত্যন্ত একটা অনেস্ট কনফিডেন্সের সঙ্গে বললো যে কোনো চোর বাঁচবে না, চৌকিদার আছে, যারা হচ্ছে সব চোর জেলে যাবে, কারণ চৌকিদারি সব একদম মূল হাতিয়ার। হ্যাঁ, কিন্তু এটা আমি কেন কনভিন্সড হতে পারছি না ওর কথাটায়, কেননা রাজুদা একটা যে বললো না যে শুভঙ্কর দ্বারা আমার কথা বলে যখন সারদা হয়েছে, রোজভ্যালি হয়েছে, তখন তো কংগ্রেস এবং সিপিএম এর নেতারাই আদালতে গেছে। ঠিকই, যেটা বলতে ভুলে গেল, আমরা যখন সারদা রোজভ্যালির জন্য সুপ্রিম কোর্টে গেলাম, সেই সময় মুকুল রায় সারদা রোজভ্যালিতে কেস খেয়ে বিজেপিতে চলে গেল, তারপরে শঙ্কুদেব পণ্ডা নারদায় টাকা খেয়ে বিজেপিতে চলে গেল। আমি যেটা বলার চেষ্টা করছি, ও যেটা বললো চৌকিদার কোনো চোরকে ছাড়বে না, এটা হতে পারলে তো ভালো হতো, কিন্তু আমরা দেখছি আমাদের পশ্চিমবাংলায় চোরেদের একটা নিশ্চিত আশ্রয় আছে, তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তাই এই যে রাজুদা এখন এখানে বসে বসে ভালো ভালো কথা বলছে, যার বিরুদ্ধে বলছে, দেখা যাবে কালকে সে গলা বন্ধ করে দাঁড়িয়ে আছে, কোনো একটা বক্সে ঢুকে বা বিজেপির কি কোনো একটা ঢুকে চৌকিদার হয়ে বেরোচ্ছে। ভাগ মুকুল ভাগ, এরকম বিষয়। শতরূপদার কথা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। দেখুন, আমরা মূলত যেই জায়গায় বলছি যে মুকুলদা নিজেই বলে দিয়েছেন যে আমাকে সিবিআই যতবার ডাকবো আমি ততবার যাব, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে যে কথাটা আগেও বলেছি এখনও বলছি, দেখুন পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, এখানে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, স্বৈরাচারী শাসক, আর এই সিস্টেমের বিরুদ্ধে যে লড়বে সিপিএম, কংগ্রেস, তৃণমূল থেকে যে লড়বে এই সিস্টেমের বিরুদ্ধে তাকে আমরা নেব। এই সিস্টেমের বিরুদ্ধে যারা লড়বে তার বিরুদ্ধে আমরা লড়ব। দুর্নীতির অভিযোগ থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, প্রমাণিত হবে। মুকুল রায় তো বলছে আমাকে সিবিআই ডাকুক না আমি যাব। উদ্দেশ্য কি? মুকুল রায় তো বলছে যে আমি যাব, ডাকুক না আমাকে। আর এখানে দিদিমণি আড়াল করছে, সমীর চট্টোপাধ্যায়ের কাছে যাব, আড়াল করছে, পুরোটা দুর্নীতি মুক্ত করা নয়,
চৌকিদারের কাজ হচ্ছে যে বিগত 5 বছর ধরে আমি যা বলেছি, আমার নাম ছিল নরেন্দ্র মোদী, আজকে আমাকে চৌকিদার বলতে হচ্ছে কেন? আসল কথা, আমি 5 বছরে 2 কোটি মানুষের চাকরি দেইনি, মূল্য বৃদ্ধি করেছি দ্বিগুণ, তারপরে করেছি 15 লক্ষ টাকা করে ভাঙতা দেখিয়েছি, 12,000 কৃষক বলছে যে সেনাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়, বলতে হবে। আপনি যে অভিযোগগুলো করছেন, আপনি যে অভিযোগ করছেন, কৃষক সমস্যা, বেকারত্ব, কর্মসংস্থান, আমি শুভঙ্কর সরকারকে জিজ্ঞেস করব, চৌকিদার এই চৌকিদার স্লোগান গ্রহণযোগ্য নাকি কৃষক সমস্যা, গরিবি হটাও এগুলো গ্রহণযোগ্য? কি বলবেন? আবার আসবো আপনার কাছে, খুব সংক্ষেপে। চৌকিদার এই শব্দটা আপনারা জানেন, চৌকিদার পাহারাদার হন, কিন্তু সেই পাহারাদার সময় যদি দেখা যায় সব ভারতবর্ষের মানুষ চৌকিদার চোর বলছেন। নীরব মোদী গ্রেপ্তার হলেন, মোদী সিন্ডিকেটের একজন লোক, সবটাই কিন্তু গটাপ যে নির্বাচনের সময় আমি দেশপ্রেম দেখাবো, আমি ওই এয়ার স্ট্রাইক ওইভাবেই করব যে জওয়ানের মা তিনি বলবেন যে ভাই জওয়ানদের ডেড বডি আমি দেখতে পাই, আমি জঙ্গিদের ডেড বডি কেন দেখতে পাই না? ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আজকে যখন উন্নয়ন কোনো জায়গায় দেখা যাচ্ছে না, তখন জাত নিয়ে করো, জাত যখন বিফল তখন ধর্ম নিয়ে করো, ধর্ম যখন বিফল দেশপ্রেম নিয়ে করো। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, আজকে বেকাররা চাকরি চাইছে, আজকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এইখানে রাহুল গান্ধীর চৌকিদারটা এবার বলা যায় ছিনিয়ে নিলেন কিনা নরেন্দ্র মোদী শিবির, গেরুয়া শিবির, এবং সেই চৌকিদারি এখন মূল হাতিয়ার কিনা বিজেপির। কংগ্রেস সভাপতির অস্ত্রেই প্রচারের মোড় বারে বারে ঘোরাতে মরিয়া বিজেপি। টুইটারের পর এবার ফেসবুকেও চৌকিদার অভিযানের সূচনা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। দেখুন, आप मुझे प्रधानमंत्री मत बनाइए, आप मुझे चौकीदार बनाइए, चौकीदार चौकीदार चौकीदार। রাহুল গান্ধীর চৌকিদার অস্ত্র ভোতা করতে আগেই অভিযান শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 16 মার্চ থেকে মোদীর সেনাপতিরা টুইটার হ্যান্ডেলে নিজের নামের আগে বসিয়েছেন চৌকিদার। এতে থেমে না থেকে পরে একটি ভিডিও রিলিজ করা হয় মোদীর গলায়। चौकीदार बनना चाहता हूं, चोरी करने के बाद पकड़े जाने के बाद चौकीदार कहता है हम सब चौकीदार, पूरे देश चौकीदार। এবার ফেসবুকে রাহুলের চৌকিদার অস্ত্রকে হাতিয়ার করে প্রচারে মোড় ঘোরাতে চাইছেন বিজেপির অন্যতম সেনাপতি অমিত শাহ। মোদীর ছবি দেওয়া मैं भी চৌকিদার ফ্রেমে আগলে লিখেছেন নিজের টিপি। মাত্র 2 ঘন্টায় অমিত শাহের এই ফ্রেমে পড়েছে 44,000 লাইক, 2,600 কমেন্ট এবং শেয়ার করেছেন 1,300 জন। দেরি করেননি বাকি সেনাপতিরাও, মুহূর্তেই অমিত শাহের দেখানো পথেই হেঁটেছেন বাকিরা। মন্ত্রী পীয়ূষ গোয়েল থেকে নীতিন গডকরি বা রাজ্যবর্ধন সিং রাঠোর সবাই দলের সভাপতির পথেই হেঁটেছেন। তবে শুধু বিজেপি নেতারাই নন, যে কেউ শামিল হতে পারেন এই অভিযানে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমিও চৌকিদার অভিযানে শরিক হলেই নরেন্দ্র মোদীর সঙ্গে ভেসে উঠবে নিজের ছবি। রাহুল গান্ধী যতই চৌকিদার চোর হ্যাঁ অস্ত্রের শান দিচ্ছেন, ততই তার অস্ত্রে তাকেই কুপকাত করার এক একটি ফন্দি ভাবছেন বিজেপি নেতৃত্ব। তবে এই অভিযানের প্রভাব ভোট বাক্সে কতটা পড়ে তা দেখার জন্য অপেক্ষা 23 মে পর্যন্ত। নিউজ 18 বাংলা। প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাইবো, চৌকিদারের রাজনীতিকরণ এটাকে কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি চৌকিদার কথাটা হচ্ছে আমাদের উর্দু শব্দ থেকে এসছে। এই চৌকিদার কথাটা এই যেটা নরেন্দ্র মোদী বলছেন, সেটা কিন্তু একটা রাজনৈতিক স্লোগান। যে কোনো জেনারেল ইলেকশনের আগে রাজনৈতিক নেতারা নানা রকম স্লোগানে ছেড়ে দেয় এবং তাদের থিঙ্ক ট্যাঙ্কসের মাধ্যমে স্লোগানগুলো কালেকশন করার পরে সিলেকশন করা হয় এবং তারপরে সেগুলোকে বাজারে ছাড়া হয়, যেটা মানুষ গ্রহণ করতে পারে। 71-এ ইন্দিরা গান্ধী একটা স্লোগান দিয়েছিলেন যে গরিবি হটাও।
দিস ইজ অলসো রাজনৈতিক স্লোগান। এই নরেন্দ্র মোদীর যে চৌকিদার স্লোগানটা, এটাও রাজনৈতিক স্লোগান। এখন আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, দেখুন চৌকিদার কথাটা কেন বলছেন? উনি তো বলতে পারতেন আমি আপনাদের শাসনকর্তা, আমি আপনাদের পুলিশের ভাটটা দেখব, আমি আপনাদের পুরো দেখভাল করব। একটা চৌকিদার তো আর্থিক সুরক্ষা দিতে পারবে না, একটা চৌকিদার তো সামাজিক সুরক্ষা এবং সার্বিক সুরক্ষা দিতে, নাগরিক সুরক্ষা দিতে পারবে না। প্রথম কথা হচ্ছে আমি কিন্তু নিউট্রাল, আমি পলিটিশিয়ান, আমি কথাটা সমর্থন, ঠিক আছে। আমার বক্তব্য হচ্ছে এই চৌকিদার কথাটা নানাভাবে আমাদের ভারতবর্ষ হচ্ছে গ্রাম কেন্দ্রিক। গ্রামের মধ্যে মানুষরা পুলিশ, সেনাবাহিনী, এয়ারফোর্স, আর্মি এইসব কিছু বোঝে না, তারা বোঝে চৌকিদার। এই চৌকিদার মন কি বাত অনুষ্ঠান কিংবা নানা অনুষ্ঠানের মাধ্যমে উনি চেয়েছেন এটা গ্রামের মধ্যে ছড়িয়ে দিতে, এবং চারপাশে এই চৌকিদার কথাটা, আপনি যদি গোটা পৃথিবীর মানুষ কি চায়, সুরক্ষিত থাকতে চায়, আমি সবাই সুরক্ষিত থাকতে চায়। আপনি যদি বাজারে কোনো প্রমাণ করতে পারেন যে আপনি সবাইকে সুরক্ষিত করতে পারবেন, আপনি আর্থিক সুরক্ষা দিতে পারবেন, আপনি সামাজিক সুরক্ষা দিতে পারবেন, নাগরিক সুরক্ষা দিতে পারবেন, তাহলে কিন্তু আপনি বাজারে কেল্লা ফতে করে দেবেন। তাহলে তো ভালোই এখানে শতরূপ ঘোষ। তাহলে তো চৌকিদার মানে একটা শুধু নির্দিষ্ট নয়, চৌকিদার মানে উনি বোঝাতে চেয়েছেন যে সমস্ত ক্ষেত্রেই তিনি সুরক্ষা দিতে পারেন, তাহলে তো চৌকিদার গ্রহণযোগ্য। তোমাদের যে প্যাকেজটা দেখালে, আমি বলছি খালি একটা ছোট্ট তোমাদের ভুল ধরা চেয়ে, যে বললে না যে বিজেপির সমস্ত নেতা তারপর থেকে স্লোগানটাকে গ্রহণ, সমস্ত নেতা করেননি। বিজেপির এমপি সুব্রমণিয়াম স্বামী, তুমি নিশ্চয়ই দেখেছো, গতকাল উনি বলেছেন আবার চমৎকার একটি কথা, আমার চৌকিদার হওয়ার প্রশ্নই নেই, কেননা আমি জাতে ব্রাহ্মণ, আমি উঁচু জাত, আমি চৌকিদার ফৌকিদার হই না। যাই হোক, এটা হচ্ছে আবার বিজেপির এক নেতার এমপির বক্তব্য। দেখো, আমি তোমায় বলছি চৌকিদার স্লোগানটারও একটা গ্রহণযোগ্যতা হয়তো থাকতে পারতো যদি বুঝতাম যে এই চৌকিদার সঠিক প্রশ্নে চৌকিদারিত্বের দায়িত্ব পালন করে। আমাদের দেশে নীরব মোদী থেকে শুরু করে, বিজয় মালিয়া থেকে শুরু করে একের পর এক ইন্ডাস্ট্রিজ তুমি দেখো, প্রথমে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে, কোনো চৌকিদার নেই সেখানে। তারপরে সেই টাকা বিদেশে পাচার করছে, কোনো চৌকিদার আটকাচ্ছে না। তারপরে এক এক করে নিজেদের 14 গোষ্ঠীর লোকজনকে প্লেনের টিকিট কেটে কেটে বিদেশে পাঠিয়ে সেটেল করাচ্ছে, কোনো চৌকিদার দেখতে আসছে না। তারপরে নিজে বিদেশ পালিয়ে যাচ্ছে, কোনো চৌকিদার আটকাচ্ছে না, উল্টা পালানোর চৌকিদার তো আটকাতে আসছেই না, উল্টে সে দাবস থেকে পালানোর আগে চৌকিদার তার সঙ্গে ছবি তুলছে। তারপরে জানতে পারছি যে আমার দেশের টাকা লোপাট হয়ে গেছে, চৌকিদার ঘুমোচ্ছিল। উল্টো দিকে আবার আমি কি খাবো, আমি কি পড়বো, আমি কার সঙ্গে প্রেম করবো, কাকে বিয়ে করবো, এইটা দেখার জন্য চৌকিদার আমার দরজায় দাঁড়িয়ে আছে। একই সুর বলা যায় যে চুরি করার পরে নিজেকে বলা হচ্ছে চৌকিদার, সবাইকে বলা হচ্ছে চৌকিদার, ভাগ করে নিন। আসলে দেখুন, আপনারা 10 বছরের ইউপিএ শাসনটা দেখুন, পত্রপত্রিকায়, টিভিতে, বিদেশে, যেখানেই টিভি খুলবেন, কাগজ দেখবেন, সকাল থেকে উঠেই কি না নতুন নতুন ঘোটালা। কোনোদিন কোলগেট, কোনোদিন 2G, কোনোদিন 3G, কোনোদিন অগাস্টা, কোনোদিন ন্যাশনাল হেরাল্ড। কংগ্রেস তো ওই পরিবারটা তো মানুষকে শোষণ করেছে, লুট করেছে। আর চৌকিদারকে দেখলে অয়েন্দ আপনি ভয় পান? আপনি কোনো বাড়িতে যাবেন, চৌকিদারকে দেখলে আপনি প্রণাম জানাবেন। আর এখানে তাই হচ্ছে, যারা স্বাভাবিক ভয় পাওয়ার চৌকিদারকে দেখলে তারা ভয় পাবেই, আমাদের কোনো আপত্তি নেই। নরেন্দ্র মোদী গত 5 বছরে বলুন যে কোথায় নরেন্দ্র মোদী যে সরকার চালিয়েছে, কোথায় একটা দুর্নীতি দেখাতে পারবেন না একটা। শতরূপদা বলছে, এই ভয় পেয়ে কি আজকে গরিবি হটাওয়ের নামে বিশাল প্রতিশ্রুতি দিতে বাধ্য হলেন রাহুল গান্ধী? আমি আজ একটা কথা বলি, কোন জায়গায় চৌকিদারকে ভুল কোয়ালিফিকেশন দিয়ে কোনো বাড়ি চৌকিদার হতে দেখেছেন? আমি সম্মান করি চৌকিদারকে। এই ভারতবর্ষের চৌকিদার, তিনি আরটিআইতে তার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, দিতে পারেননি। এর থেকে বড় ভারতবর্ষের তঞ্চকতা, মিথ্যে অপবাদ আর কোন ভারতবর্ষের মানুষ এগুলো বিশ্বাস করবে না, কারণ ওখানে নির্বাচন কমিশন আছে, সেখানে অভিযোগ করতে পারে। সার্টিফিকেটের কথা বলছে তো, আমার একটা প্রশ্ন, শুধু মা আর ছেলে, আমাদের যে জনগণের টাকা, ইনকাম ট্যাক্সে দেয়, সেইটা দিতে ইনকাম ট্যাক্সের থেকে পালিয়ে পেরিয়ে দুজন বেড়াচ্ছে কেন? আমার প্রশ্ন এই জায়গাটা। চৌকিদার দুর্নীতিগ্রস্ত বলছেন রাহুল গান্ধী, আবার মা ছেলেকে দুর্নীতিগ্রস্ত বলা হচ্ছে পাল্টা গেরুয়া শিবির থেকে। রাহুল গান্ধী আজকে দরাজ ভাবে বললেন যে ভোটে যদি কংগ্রেস জিতে আসে তাহলে 72,000 টাকা বছরে গরিব পরিবার পাবে। বছরে 72,000 টাকা, যেটা 6,000 টাকা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। দেখুন, लाइन 12,000 रुपए
महीने की होगी। कांग्रेस पार्टी गारंटी करती है 1 साल में 20% सबसे गरीब परिवारों को, हर जात, हर धर्म, हर भाषा के गरीब परिवारों को 72,000 रुपए साल के उनके बैंक अकाउंट में सीधा डाल दिया जाएगा। The entire calculations have been done. The fiscal repercussions of this have been analyzed. This money is perfectly available. This scheme is perfectly doable. We are going to deliver this scheme. 5 करोड़ families, 25 करोड़ लोगों को डायरेक्ट इस स्कीम का फायदा मिलेगा। কি বিজেপি জয় পাবে এমনটাই দাবি নেতাদের। এ রাজ্যেও বিজেপি প্রার্থী দিতে পারুক না পারুক, চৌকিদার খুঁজে পাক না পাক, নাম করা হোক নাম না করা হোক, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নন, এ রাজ্যেও বিজেপি জিতবে। চৌকিদার নরেন্দ্র মোদীর মুখ ভরসা করি। দুটো পেয়েছিল, এবারে 0 পাবে, আপনাকে লিখে দিলাম আজকে। আর দেশের যারা নিরাপত্তা দেয় তাদেরকে আমরা সম্মান জানাই। উনি হলেন এমন একজন মানুষ যিনি নির্বাচনের আগে বলেছিলেন যে আমি ফকির, ঝোলা নিয়ে এসছি, ঝোলা নিয়ে চলে যাব। তারপর 10 লক্ষ টাকা স্যুট পরে ঘুরে বেরিয়েছেন। পৃথিবীতে এমন কোনো চৌকিদারকে দেখিনি যে 10 লক্ষ টাকা স্যুট পরে ঘুরে বেড়ায়। দেশের জন্য যারা দেশের জন্য, আর এইভাবে আপনার কথার মাঝখানে কিন্তু প্লিজ কিপ পেশেন্স, আপনি পেশেন্স রাখুন, আপনার এটা প্রবলেম হয়, আপনি কিন্তু কাউকে প্রশ্ন করেন না। না না, আপনি তো এত প্রশ্ন বললেন, আপনাকে তো আমরা প্রশ্নটা শুনুন না, বলুন আপনি বললেন যে দেশের চৌকিদার সেনাদের আপনারা সম্মান করেন। আপনার মুখ্যমন্ত্রী নবান্নে দাঁড়িয়ে বলছে অন ক্যামেরা যে যারা সৈন্যবাহিনী আছে তারা রাস্তায় এসে তোলা তুলছে। আপনি কথা বিক্রি করবেন না, আপনি কথা বিক্রি করবেন না। আমরা সম্মান জানাই এই দেশের নিরাপত্তার জন্য এই মানুষগুলো প্রাণ দিয়েছেন, তাদের ডেড বডি কোনো চৌকিদারকে দেখা যায়নি। এত বড় প্রতারক প্রবঞ্চক বলেছিল 15 লক্ষ টাকা করে ফিরিয়ে আনবে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেব। এই চৌকিদারকে বিশ্বাস করবেন সাধারণ মানুষ? সমিতদা, মিথ্যাবাদী একটা প্রতারক একটা দেশের প্রধানমন্ত্রী। এই চৌকিদারকে যদি অন্তত বাংলার লোক তো মনে করে না, আসল কথা নেড়া যদি চিরুনি খুঁজে, মানে বিজেপির এখন অবস্থা হচ্ছে নেড়ার মতো, চিরুনি খুঁজছে কোথায় কি পাবে, না হলে তৃণমূলের উচ্ছিষ্ট, সেই জন্য রাহুল গান্ধীর চৌকিদারটা নিয়ে আসতে হবে। বিজেপির মুখ হয় যারা পুরনো বিজেপি করলো তারা আজকে পাচ্ছে না। আজকে একজন সন্ত্রাসবাদীকে, কোনটা সন্ত্রাসবাদী, আজকে বিমল গুরুং যাদেরকে পাওয়া যাচ্ছে না, যারা সরকারি সম্পত্তি নষ্ট করে তার সমর্থনে সেটা হচ্ছে মুকুল রায়, ভারতী ঘোষ, শঙ্কু পণ্ডা যেরকম বিজেপিতে গিয়ে ধোয়া তুলসী পাতা হয়ে গেল, এরপরে দাউদ ইব্রাহিম আর মাসুদ আজহার বিজেপিতে যোগ দিলে ওকে কোন কেন্দ্রে প্রার্থী করবে? আমাদের পরিষ্কার কথা, এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ প্রথমেই বলে দিয়েছি যারা পশ্চিমবঙ্গে স্বৈরাচারী শাসক চলছে প্রতিষ্ঠা করার শুভঙ্কর দা, এটা রাহুল গান্ধীর যে প্রতিশ্রুতি, এটা বাস্তবায়িত করা সম্ভব কিনা পরিষ্কার, রাজনৈতিক গিমিক কিনা, ভোটের আগে রাজনৈতিক গিমিক কিনা। আমি একটা কথা বলি, আপনারা জানেন ইউপিএ 1 ইউপিএ 2 যখন হয়েছিল, ইউপিএ 1-এ কমন মিনিমাম প্রোগ্রামের মধ্যে 100 দিনের কাজ ছিল। 100 দিনের কাজটা যুগান্তরকারী ঘটনা। কংগ্রেস তথ্যের অধিকার নিয়ে এসছে, কংগ্রেস অরণ্যের অধিকার নিয়ে এসছে, আদিবাসী মানুষ যারা গরিবদের জন্য খাবার অধিকার, ভাত নুনের অধিকার, গরিবের অধিকার নরেন্দ্র মোদী নিয়ে আসেননি, এটাই দাবি। আমাদের সময় শেষ। এই মুহূর্তে ভোটের আগে এই তর্ক বিতর্কে চলবে, কিন্তু একটাই প্রশ্ন, চৌকিদারই কি মূল হাতিয়ার, নাকি সাধারণ মানুষের স্বার্থগুলো উঠে আসতে পারে সাধারণ মানুষের মনে? এই নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনায় আসবো। শেষ করছি সাদা কথা কালো কথা। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য।